গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি এইচএসসির আগে যে মডেল টেস্ট পরীক্ষাটা হয় ওই পরীক্ষার মধ্যে আমি ফেল করছিলাম এবং কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে বলছিল যে কোনো বিষয়ে যদি ফেল করা হয় তাহলে পরবর্তীতে এইচএসসি পরীক্ষা আসলে তোমাকে মানে দিতে দিব না, কলেজের রেপুটেশনের ব্যাপার। তো ওই মুহূর্তে দাঁড়ায় আমার জীবনটা খুব অনিশ্চিত, মানে জিনিসপত্র চিন্তা ভাবনা করছিলাম যে আমি এখন কি হবে, ভবিষ্যতে আমি কি করব। তো গত ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমি পরীক্ষার আগে বেশ কিছুদিন আগে আর্মির জন্য একটা আবেদন করে রাখছিলাম। তো আমি তখন ক্লিক করলো যে চলো এবার তাহলে এই জায়গার মধ্যে প্রিপারেশন নেওয়া যাক। তো আমি এক্সারসাইজ করা শুরু করছিলাম, তখন থেকে আজকের ভিডিওটা হবে ওই জায়গাতে। গত ভিডিওর লাস্টের মধ্যে আমি যেটা বলছিলাম যে আমি স্কিপিং করা শুরু করছিলাম, মানে অন্যান্য এক্সারসাইজের সাথে আর্মির মধ্যে যদি যেতে হয় তাহলে আপনাকে কার্ডিওতে অনেক ভালো হতে হয়, আপনাকে অনেক বেশি দৌড়ানোর প্র্যাকটিস করতে হয়, সাঁতারের প্র্যাকটিস করতে হয়, আপনার হার্ট লাংস এইসব জিনিসকে প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে, মানসিক এবং শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হয়। তো ওই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে আমি স্কিপিং রোপটা কিনি। এটা খুব ভালো একটা কার্ডিও করার একটা ব্যাপার, মানে একটা ব্যায়াম। তো মোটামুটি আমি ফার্স্ট স্কিপ করা শুরু করছি বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউব ভিডিও দেখা। তো একদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্স নামের একটা ম্যাগাজিন বা একটা পত্রিকা টাইপের কিছু একটা আছে, তো ওই জায়গার মধ্যে আমি দেখলাম যে চায়নার একজন নাগরিক সে 30 সেকেন্ডে 100টা মানে একটা রেকর্ড করছে, একটা ওয়ার্ল্ড রেকর্ড করছে স্কিপিং নিয়ে। সে 30 সেকেন্ডে 100টা জাম্প রোপ করে তার ওয়ার্ল্ড রেকর্ডটা করছে চায়নার মধ্যে। এটা মনে হয় গ্লোবাল একটা রেকর্ড ছিল। তো আমি এই জিনিসটা আমার কাছে খুব মজাই লাগলো, কারণ আমি যেহেতু আমি রিলেট করতে পারতেছিলাম ফাস্ট স্কিপিং কীভাবে করা হয় বা কেমনে সে করতেছে। তো আমি ভাবলাম যে কেননা আমি একটু ট্রাই করি, কারণ আমি এর আগে প্র্যাকটিস করতেছিলাম কিন্তু কখনো এইভাবে সময় ধরে ঘড়ি ধরে কাউন্ট করে আমি কখনো স্কিপিং করতাম না। তো রাত্রেবেলা ছিল যখন আমি এই জিনিসটা ওই পত্রিকার মধ্যে পড়ছিলাম, সকালবেলা আমি ট্রাই করলাম যে কি হয় দেখি। আমি দেখলাম আমি 37 সেকেন্ডে 100টা জাম্প করতে পারি, হুইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। ওটা ফার্স্টই ছিল। আমাকে 7 সেকেন্ড যদি আমি কমাইতে পারি, আমার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরতেছিল, যদি আমি 7 সেকেন্ড কমাইতে পারি, আমি যদি ওর লেভেলে চলে আসি তাহলে কি দারুণ হবে। ওই ওয়ার্ল্ড রেকর্ডটা আমার নামে হয়তো হতে পারে। তো দেখেন এই ধরনের খুবই, এটাকে অনেকে আকাশকুসুম চিন্তাভাবনা বলতে পারে, কিন্তু যেহেতু আমি খুব ওই বয়সটা ছিল খুবই অ্যাথলেটিক একটা বয়স, ঠিক আছে, 19-20 বছর বা 18-19-20 বছর, এই বয়সগুলো খুবই অ্যাথলেটিক হয়, খুবই এনার্জেটিক হয়। বডির মধ্যে কত ধরনের হরমোন যে দৌড়াদৌড়ি করে এটা তো আপনি ভালো করেই জানেন, আপনি তো আমার বয়সটা পার করেই আসছেন, তাই না? তো আমি পরবর্তী দিন থেকে স্কিপিং করা শুরু করি এবং এই এক্সারসাইজের গল্পগুলা ওই দিনগুলা নিয়েই আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। শুধু স্কিপিং থাকবে না, এখানে পরবর্তীতে আরও নতুন নতুন ব্যায়াম শুরু হয় এবং খুবই সুন্দর কিছু মুহূর্তের বা এক্সপিরিয়েন্সের ঘটনা শেয়ার করা শুরু সৃষ্টি হওয়া শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, তো প্রতিদিন আমি একদম কলেজ তো নাই, যেহেতু আমাদের পরীক্ষা টরীক্ষা শেষ। এবং গতকালকের ভিডিওতে আমি এও বলছিলাম যে আমি যখন ডিপ্রেশন ছিলাম তখন পরবর্তী দিনে কলেজ থেকে আবার আমাদেরকে বলা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এক বিষয়ে জাস্ট ফেল করছো, তোমাদেরকে আর আমরা আটকাবো না, এক বিষয়ে জাস্ট ওই জায়গাতে একটু ভালো করে পড়াশোনা করো, আমরাও তোমাদেরকে গাইড করবো যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ফেল বা এই ধরনের ঘটনা না হয়, তোমাদেরকে আমি আটকাবো না, তো তোমরা পরবর্তীতে এইচএসসি দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তো কলেজের মধ্যেও একটা শোরগোল হচ্ছে, ঠিক আছে ফাইন, আমরা ছেড়ে গেছি, এক বিষয়ে আসলে কোনো ব্যাপার না। কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে আর্মিতে আমি যাব। তো এটার জন্য প্রস্তুতি আমার চলছিল। প্রতিদিন সন্ধ্যার সময় আমি সময় করে মাগরিবের আজানটা দিত, আমি কলেজের হোস্টেল থেকে বের হতাম, ওইখানে এক্সারসাইজ করে এশারের আজানটা দিত, আমি নামাজ পড়ে তারপর হোস্টেলের ভিতরে ফেরত আসতাম। তখন ছিল শীতকাল এবং শীতকালে রাত অনেক বড় হয়। এখন রাত বড় হওয়া মানে হচ্ছে শীতকালে সন্ধ্যার আজান দেয় আমি যতটুকু হালকা হালকা মনে করতে পারি 5:30টার সময়, আর এশারের আজান দেয় আমি যতটুকু মনে করতে পারি 8টা বা 8:15-তে। এটা কিন্তু বিশাল সময়। 5:30 থেকে যদি ধরেন 6টা থেকে ধরি, 6, 7, 8, পাক্কা 2 ঘন্টা। আর আমি যদি একদম 5:30টায় ধরি তাহলে কিন্তু 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা। আমি যদি নামাজটা মিস করি তাহলে একদম 3 ঘন্টা আমি ওখানে এক্সারসাইজ করতে পারতাম। এবং আমি ঠিক 2 ঘন্টা তো কমপক্ষে আমি ওইখানে এক্সারসাইজ করতাম। এতটুকু জিনিস নিয়েই এতটুকু মাইন্ডসেট নিয়েই আমি আগাইতাম। ওখানে আমি কী এক্সারসাইজ করতাম?
বেসিক ওয়ার্ম আপ যেমন উঠো বসো, তারপর গিয়ে ধরেন পুশ আপ, সিট আপ। কিন্তু আমার এক্সারসাইজের ইয়েটা বলি, মানে আমার মানে এটা যদি না বলি তাহলে আপনারা হয়তো মজা পাবেন না। আমার মেইন এক্সারসাইজ ছিল স্কিপিং, ঠিক আছে? মেইন এক্সারসাইজ ছিল আমার স্কিপিং। আমি 100 বার স্কিপিং করতাম, যেহেতু ওয়ার্ল্ড রেকর্ডটা ছিল 100 বারের, মানে 30 সেকেন্ডে আমাকে 100 বার করতে হবে। তো আমি ওইটাই ঘড়ি ধরে 100 বার করতে কত সেকেন্ড লাগতো ওইটা আমি দেখতাম। তো 100 বার করতে 37 সেকেন্ড লাগতেছিল, 36 সেকেন্ড লাগতেছিল। মানে এই টাইমটার মধ্যে আমি ছিলাম। তো 100 বার আমি স্কিপিং করি, একবার পুশ আপ করলাম, এরপরে স্কিপিং করলাম, পরে সিট আপ করলাম, স্কিপিং করলাম, উঠো বসো করলাম, স্কিপিং করলাম, অন্য কোনো একটা এক্সারসাইজ করলাম, স্কিপিং করলাম, লাফালাফি করলাম, স্কিপিং করলাম, প্লাঙ্ক করলাম, স্কিপিং করলাম, অন্য কোনো একটা এক্সারসাইজ করলাম, স্কিপিং করলাম, 100 মিটার দৌড়ায় আসলাম। আমার বেস এক্সারসাইজ ছিল স্কিপিং করা, দড়ি লাফ করা। আর এর পরে পরে মধ্যে 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 আমার বিভিন্ন ভিন্ন ভিন্ন এক্সারসাইজ আমি করতাম, ঠিক আছে? যতটুকু এক্সারসাইজ আমি পারতাম, যতটুকু আমি ইউটিউব থেকে শিখলাম ততটুকু। তো এটা করতে করতে দেখা গেল আমি এক্সারসাইজ করতাম নরসিংদী সরকারি কলেজের মধ্যে, ওই কলেজের মাঠের মধ্যে আমি করতাম। মোটামুটি বেশ বড় একটা মাঠ ছিল। তো আমি আসলে কি করব, মানে একটা জিনিস থাকে, আপনি যখন একা একা এক্সারসাইজ করেন আসলে আপনি খুব তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যান, কারণ যেহেতু আপনার কোনো মানে মেন্টর নাই, কোনো একটা মানুষ নাই যে কিনা আপনাকে একটু ধাক্কা একটু পুশ করে যে করতে হবে। এই জিনিস যদি মানুষ যদি না থাকে আপনি খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমিও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম। তো আমি আমার খুব পছন্দের একজন বন্ধু, ওকে নিয়ে আসলাম। আমি ওর নামটা নিচ্ছি না, কারণ আমি সামনে একটা কথা বলবো যেটা যদি ওর আম্মা যদি দেখে ফেলে তাহলে ওই কথাটার জন্য ওকে অনেক মারবে। তো এর জন্য আচ্ছা, আমি জাস্ট এমনিতেই মজা করতেছিলাম। আসলে ওকে যখন আনতেছিলাম তখন ও আমাকে বলতেছে যে আমি যাব, তো আমার লাভটা কি? তুই যদি আমার প্রত্যেক সন্ধ্যাতে একটা সিগারেট দিস তাহলে আমি যাব। এই কথাটার জন্য আমি ওর নামটা এখানে বলি নাই, ঠিক আছে? যদি ওর ফ্যামিলি দেখে তাহলে ওর সমস্যা হবে, হতে পারে মেবি। আচ্ছা, তো আমি বললাম হোয়াট দ্য ফিশ, মানে এটার জন্য এই কেমন কথা? এটা আমাকে ঘুষ দিয়ে আমার সাথে নিয়ে যেতে হবে, এই কেমন কথা? তো ও আমার খুবই পছন্দের একটা মানুষ ছিল, খুবই কাছের একটা মানুষজন ছিল। ওর সাথে আমার পরবর্তীতে আরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে যখন ডিপ্রেশনে পড়বো তখন তোমাকে আমি নিয়ে যাবো না, সমস্যা নেই। একটা সিগারেটের দাম মনে হয় 10 টাকা কি 12 টাকা ছিল, আমাকে প্রত্যেকদিন 12 টাকা দিতে হয়েছে। আমি ভাবতেছি যে সপ্তাহে 70 টাকা, অথবা 10 দিনে 100 টাকা, 20 দিনে 200 টাকা, 30 দিনে 1 মাস আমার 300 টাকা খরচ করে, এই কেমন অবস্থা রে ভাই? তো আমি ওর সাথে পরবর্তীতে এক্সারসাইজ করতাম পুরো 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা আমি ওই এক্সারসাইজ করতাম। সে একটু পড়ুয়াও ছিল, সে আইসা মোবাইলের মধ্যে ওই কমিক্স পড়তো, মাঙ্গা পড়তো। আপনি কি পড়ুয়া ভাবতে, মানে হ্যাঁ ওই দিক দিয়েও একটু পড়ুয়া ছিল ও, মোটামুটি বেশ ভালো স্টুডেন্টের কাতার না, ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু পড়াশোনা মানে যখন করতো তখন বেশ সিরিয়াসভাবেই করতো, ঠিক আছে? এমন একটা স্টুডেন্ট ছিল সে। এখন সে হচ্ছে গিয়ে অন্য একটা দেশের মধ্যে আছে, বাংলাদেশে নাই, মেবি প্যারিসের মধ্যে আছে, কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতেছে। আচ্ছা, ওকে নিয়ে কেন কথা বলতেছে, খুব কাছের একটা মানুষ, খুব পছন্দের একটা মানুষে, এই জন্যই বলতেছি। তো এক্সারসাইজ করতে করতে মানে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছিল, ও আমাকে পুশ করতেছিল। তো সব কিছু মিলায়া আমি দেখলাম যে 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে আমি দারুণ একটা ইমপ্রুভমেন্ট দেখলাম, যে আমি এখন 32 কি 31 সেকেন্ডে 100টা জাম্প দিয়ে ফেলতেছিলাম। এবং এটা আমার জন্য যে কি খুশির একটা ব্যাপার ছিল, কারণ মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে একটা ওয়ার্ল্ড রেকর্ড পর্যন্ত আমি ছুঁয়া ফেললাম জাস্ট 1 সপ্তাহের ভিতরে। এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগতেছিল যে কি হইলো এটা। হ্যাঁ, তো এরপরে আমি খুব একটু হয়ে গেলাম যে আমার বন্ধুর সাথে আমি ওকে বলতেছিলাম যে তুই বেটা সিগারেট খাইতে খাইতে আমার ফকির বানাই ফেলতেছিস, না তোকে আমি কাহিনী করতে পারবো না। তো আমি চলে গেলাম নবী স্যারের কাছে। নবী স্যারকে, যারা আমার কলেজের বাংলা টিচার, উনি আমার খুবই পছন্দের একজন, খুবই প্রিয় একজন শিক্ষক। যারা ওনাকে চিনেন না, আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা এই জায়গার মধ্যে আই কার্ডে দিয়ে রাখবো, আপনি দেখতে পারেন। তো ওনাকে গিয়ে বললাম যে স্যার, আমার তো এই ব্যাপার, আমি আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছি, বাছাই পর্বের জন্য প্রিপারেশন নিচ্ছি, তার সাথে সাথে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ডও বানাইতে চাই, এটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। কিন্তু আমি আসলে আমার ওই বন্ধুকে, মানে ওনার কাছে আর কি, উনি তো ওকেও চিনতো। তো আমি বললাম যে একে তো আসলে বলছিলাম, কিন্তু এ তো খালি সিগারেট চায়, এর তো মানে
খুবই ক্লোজ টিচার ছিল আমাদের, ঠিক আছে। তো ওনার সাথে আমি সব কিছু বলতে পারতাম, শেয়ার করতে পারতাম। তো ওনাকে বললাম যে এই তো খালি সিগারেট চাই, কী করবো আমি, এত টাকা আমি দিতে পারবো না। তো আপনার কাছে আমি আসলে একটা রিকোয়েস্ট করতে আসছি, আপনার তো অনেক স্টুডেন্ট আছে, আপনি তো অনেকের সাথে কানেকশন আছে, তো আপনার কোনো স্টুডেন্ট যদি সরকারি কলেজে থাকে, মানে হোস্টেলের মধ্যে যদি থাকে, আমাকে যদি আপনার কোনো একটা স্টুডেন্ট গাইড হিসেবে দিতেন, ঠিক আছে, মেন্টর হিসেবে দিতেন, যে জাস্ট সন্ধ্যার সময় 1 ঘন্টা 2 ঘন্টা মানে ওই জায়গাতে যদি থাকে, আমাকে যদি একটু গাইড করে, জাস্ট একটু বোঝা থাকলেই চলো, মানে যেহেতু হোস্টেলে যেহেতু থাকে, মানে যদি থাকে, তাহলে তো ওনার জন্য এটা খুব বেশি একটা আহামরি কোনো ব্যাপার হওয়ার কথা না। তো আমাকে যদি একটু সাপোর্ট করার জন্য কাউকে দিতেন, তাহলে আমি কি খুশি হতাম স্যার, প্লিজ স্যার। তো উনি এই জিনিসটা বুঝলো এবং আমাকে বলল যে আচ্ছা, তুই যেহেতু আমার কাছে আমার একটা স্টুডেন্ট চাইলি, এবং উনি বুঝতে পারছে যে আমি মানে আর্মির জন্য প্রিপারেশন নিতেছিলাম, আসলে একটা মেন্টর লাগবে, ঠিক আছে। তো উনি বলল যা, তোকে আমি এমরানুর রেজা নামের একটা মানুষকে দিলাম। এমরানুর রেজা হচ্ছে, ও আমার মানে স্যার, নবী স্যার আমাকে বলতেছিল যে এমরানুর রেজা আমারই এলাকার ছোট ভাই, ও খুবই ব্রিলিয়ান্ট একটা মানুষ এবং খেলাধুলার সাথে ছোটোবেলা থেকেই জড়িত। ও স্কুল লাইফে তোর এই স্প্রিন্ট কইরা, তারপর 200 মিটার, 100 মিটার, 400 মিটার এই জায়গার মধ্যে অনেক কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণ করে প্রাইজ পাইছিল। আর ও যথেষ্ট অ্যাথলেটিক একটা মানুষ, বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত সে। তো ওকে ধরে দিলাম, ওর সাথে তোর আমি পরিচয় করা দিব। তা আমি তো খুব খুশি যে একটা স্টুডেন্ট পাইলাম, ওনার একটা স্টুডেন্ট পাইলাম যে খুব মানে উনি আমাকে সাপোর্ট করবে। তো উনি আমাকে ফোন নাম্বার দিয়েছিল, কিন্তু আমি ফোন নাম্বার ভুল তুলছিলাম, তো ওনার সাথে আমার ওই দিন যোগাযোগটা হয় নাই। কিন্তু পরবর্তীতে উনি বেশ 2-3 দিন পরবর্তীতে আমি যখন ওনাকে বললাম, বেটা, মানে স্যার আমাকে বলে, বেটা তুই তো নাম্বার ভুল করছিস, এটা কী তুলছিস তুই। তো আমি বললাম, আরে তো আপনি ফোন করে নিয়ে আসেন। তো উনি বললো যে হ্যাঁ, আমি ওকে ফোন করছি, তো ও হয়তো আজকে আসবে। না, আমরা প্রাইভেট পড়তে গেছিলাম আর কি ওনার কাছে। তো ওই জায়গার মধ্যে রেজা স্যারকে আমি প্রথমবার দেখি। রেজা স্যারকে যদি না চেনেন তাহলে ওনাকে নিয়ে আমি ভিডিও বানাতে, মানে ওই একই ভিডিও ছিল আর কি, ওই ভিডিওটাই। তো ওই জায়গার মধ্যে আপনি দেখতে পান যে সেই জায়গার মধ্যে, সেই ভিডিওটার মধ্যে আমি কলেজের 3টা পছন্দের শিক্ষককে নিয়ে কথা বলছি, নবী স্যার, এমরানুর রেজা স্যার, আরেকজন টিচার। ওই জায়গার মধ্যে ওই ভিডিও গিয়ে দেখতে পারেন। ওনাদের সাথে পরিচিত হওয়া বা ওনারা আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলছে, ওই জিনিসগুলো আমি ওইখানে ব্যাখ্যা করছিলাম। তো এমরানুর রেজা স্যার যখন আসছে, তখন উনি আমাকে ডিস্টেন্স রানিং সম্পর্কে বলা শুরু করলো। ডিস্টেন্স রানিং মানে কিলোমিটারে যে দৌড় হয়, পৃথিবীতে নাকি, বাংলাদেশে নাকি ম্যারাথন নামের একটা জিনিস আছে, যেই জায়গার মধ্যে 42 কিলোমিটার মানুষ দৌড়ায়, ঠিক আছে, 42 কিলোমিটার ডিস্টেন্সে দৌড়ায়। এবং এর থেকেও ছোট ছোট কিছু জিনিস আছে, যেমন ধরেন 20 কিলোমিটার, 10 কিলোমিটার, 7 কিলোমিটার, 5 কিলোমিটার এই রেঞ্জেও দৌড়ানো হয়। কিন্তু আমার কাছে এই কিলোমিটারের রেঞ্জে দৌড়ানোটা, এটা এরকম ফ্রেশ একটা কনসেপ্ট ছিল যে আমি এই জিনিসটা রিলেটই করতে পারতেছিলাম না। কারণ সরকারি কলেজের মধ্যে আমি 100 মিটার দৌড়ে হাঁপায় যেতাম। 100 মিটার মানে হচ্ছে 0.1 কিলোমিটার বা 0.2 কিলোমিটার দৌড়ে আমি হাঁপায় যেতাম। উনি আমাকে বলতেছিল যে কিলোমিটারের দৌড় হবে, তুমি আসো আমাদের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করো, খুবই এনজয় করবা তুমি। আমি তো ভ্যাবা চাকা খেয়ে গেছিলাম না। তো উনি আমাকে বললো যে আমরা প্রত্যেকদিন সকাল বেলায় আমরা দৌড়াইতে যাই, ওয়ার্ম আপ করে, তারপর একটা এরিয়াতে পুরো দৌড়াই, আমরা 7.5 কিলোমিটার দৌড়াই, যেই জায়গার মধ্যে আমরা দৌড়টা আয়োজন করব, মানে একটা কম্পিটিশনে আয়োজন করতেছিল তারা হিমু পরিবহনের কাছ থেকে নরসিংদীতে। তো উনি আমাকে আমন্ত্রণ জানাইলো যে 14ই ফেব্রুয়ারি এই কম্পিটিশনটা হবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওই দিন শুক্রবার পড়ছে কোনো একটা কারণে, তো ওই দিন যেহেতু ছুটি, ওই দিন আমাদের এই কম্পিটিশনটা হবে। তো উনি আমাকে আমন্ত্রণ জানালেন, প্রত্যেক সন্ধ্যার সময় তুমি আসো, তুমি যেহেতু এক্সারসাইজ, মানে নবী স্যারও ওনাকে বলে দিছে যে এই ছেলেটা আসলে স্কিপিং করতে চায়, ও আসলে একটা ওয়ার্ল্ড রেকর্ড বানাইতে চায়, ওর অনেকগুলো স্বপ্ন আছে। তো উনি বললো ঠিক আছে, আমরা ওই দৌড়াইতে দৌড়াইতে আসলে দেখবো। আসলে দৌড় হচ্ছে সমস্ত অ্যাথলেটিক জিনিসের একটা ব্যাকবোন বলতে পারেন। কারণ আপনার হার্ট যদি ভালো পারফর্ম করে, আপনার লাংস যদি, আপনার ফুসফুস যদি ভালো পারফর্ম করে, তো আপনার সমস্ত কিছুই আপনার খুব ভালোভাবে আর কি হয়, মানে কি বলে, ফাংশন করে আর কি। এই হার্ট আর ফুসফুস, এই দুইটা জিনিস খুবই দারুণ একটা জিনিস। এটাই মানে হার্টই তো মেন, তাই না, রক্তের মধ্যে পাম্প করবে। এই জিনিসটা যদি ঠিক হয়ে যায়, আপনি অনেক স্টেবল হয়ে যান। আপনার যে কোনো এক্সারসাইজ, আপনার যে কোনো কাজের মধ্যে আপনি খুব স্টেবল হয়ে যান, আপনার মধ্যে একটা স্টেবিলিটি চলে আসে।
তো আমি পরবর্তী সকালে গেলাম ওনার কাছে, অনেক ভুগিচুগি করে, ওই ভুগিচুগি অনেক গল্প আছে এর ভিতরে, মানে উনি আজকে আমাকে অফার দিয়ে গেল আগামীকালকে যাব, এর ভিতরে বেশ কয়েকটা গল্প আছে, বেশ কয়েকটা মজার ঘটনা আছে, ওইটা আমি ওই ভিডিওর মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে, আপনি ওইটা দেখেন পরবর্তীতে। তো সকালবেলা গেলাম এবং আমরা দৌড় শুরু করলাম। দৌড়ের ব্যাপারটা ওইটা ওই ভিডিওর মধ্যে করছি। তো সংক্ষেপে যদি আমি বলি, আমি সকালবেলা 6টা থেকে 7টা বাজা যায়, মেবি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো আমাদের এক্সারসাইজ হয়, 1 থেকে 1.5 ঘন্টা। এই জায়গাতে আমি এক্সারসাইজ করি সকালবেলা 1.5 ঘন্টা ধরেন, ওয়ার্ম আপ প্লাস দৌড়, এবং এখানে হাঁটাহাঁটিও করো, কারণ 7.5 কিলোমিটারের একটা রেঞ্জ আমরা পুরো কভার করে আসি, দৌড়ায় প্লাস হাইটা, কারণ আমি তো আর একটানা দৌড়াইতে পারবো না। আমি মানে প্রথম দিনের ঘটনাটা বলি, দৌড়ানো শুরু করছি, আমি দেখলাম যে আমি সরকারি কলেজের মধ্যে যে দৌড়টা দিই, ওই দৌড়টাকে বলে স্প্রিন্ট, মানে একদম শরীরের জোরে দৌড়ানো, কুত্তা মারা দৌড়ানো, কুত্তায় পিছনে দৌড়াইলে যেই পরিমাণ আপনি দৌড় দেন, ওই দৌড় স্প্রিন্ট, উইসান বোল্ট যেটা দেয়। কিন্তু ওনাদের সাথে মিশে আমি দেখি যে আস্তে আস্তেও একটা দৌড় আছে, জগিংয়ের মতো একটা দৌড় আছে, যেখানে একদম রিল্যাক্সে, মানে হাঁটা থেকে একটুখানি ধাইলা দুইলা এগিয়ে যাওয়া, ওইটাকেও একটা দৌড় বলে। ওই দৌড় দিয়ে আপনাকে এই ম্যারাথনটা কমপ্লিট করা হয়। তো আমি ওইটা দেখলাম যে যথেষ্ট রিল্যাক্সিং একটা পেসে যাওয়া হয়, ওইটা আসলে ওইভাবে যদি যাওয়া হয় তাহলে তো অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো আমি দেখলাম যে প্রথম দিন আমি একদম 700-800 মিটার চলে গেছি, কোনো ব্যাপার হয় না, একদম রিল্যাক্সেই চলে যেতে পারছি। তো আমার এদিক দিয়ে দৌড়টাও পারফেক্টলি হচ্ছিল। আর তার সাথে যেটা বললাম, আমি কত ঘন্টা প্র্যাকটিস করতাম সেটা আমি বলি। সকাল 6টার সময় আমি প্র্যাকটিস করা শুরু করতাম, ওনাদের সাথে 1.5 ঘন্টা। এর পরবর্তীতে আমি বাসার মধ্যে আসতাম, গোসল টোসল করতাম, খাইতাম, প্রাইভেটে যাইতাম, প্রাইভেট থেকে আইসা 10টার সময় আমি আসতাম। 10টা থেকে 10:30 পর্যন্ত আমি 10:30টার মধ্যে আইসা আরেকবার, মানে আমি যতটুকু আবছা মনে করতে পারি, 10টার সময় আমার মনে হয় একটা প্রাইভেট ছিল, অথবা কিছু একটা ছিল, আমি মনে করতে পারতেছি না। মানে আমি সকালবেলা আধা ঘন্টা স্কিপিং আবার প্র্যাকটিস করতাম। মানে সকালবেলা তো একদম সকাল 6টার সময় তো আমি দৌড়াদৌড়ি করে আসলাম, গোসল টোসল করে প্রাইভেট করে খাইয়া, তার পরবর্তীতে প্রাইভেট থেকে আসার পরে আমি আবার আধা ঘন্টা স্কিপিং করতাম। সেই স্কিপিংয়ের মধ্যে আমি স্কিপিং করতাম, রেস্ট করতাম, স্কিপিং করতাম, রেস্ট করতাম, আবার 100 বার স্কিপিং করতাম, আবার রেস্ট করতাম, এভাবে আধা ঘন্টা জিনিসটা প্র্যাকটিস করতাম। ওই আধা ঘন্টায় মেবি কয়েক হাজার বার আমার স্কিপিং করা হয়ে যেত, যেহেতু প্রতি 30 সেকেন্ডে আপনার 100 বার করে, তো 30 মিনিটে অ্যাকচুয়ালি অনেক বার করা হয়ে যেত, রেস্ট সহ, ইনক্লুডিং রেস্ট। এবং পরবর্তীতে সন্ধ্যার সময় তো আবার এই 2.5 ঘন্টা প্র্যাকটিস করা হতোই এই সরকারি কলেজের মাঠের মধ্যে গিয়ে। তো সরকারি কলেজের মাঠের মধ্যে গিয়েও যে আমি প্র্যাকটিস করি, এটা আবার রেজা স্যার জানতো না। তো সব কিছু মিলায় আমার মোটমাট এক্সারসাইজ হচ্ছে 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, আর এদিকে হচ্ছে 2.5 ঘন্টা আমি ধরলাম না, 2 ঘন্টাই ধরলাম। তো সব কিছু মিলায় আমি প্রতিদিন এভারেজে 4 ঘন্টা করে এক্সারসাইজ করতাম, প্রতিদিন 4 ঘন্টা এক্সারসাইজ। আমি পড়াশোনা 4 ঘন্টা করতাম কিনা আমি জানি না, কিন্তু এক্সারসাইজ একদম ডিসিপ্লিন ওয়েতে 4 ঘন্টা প্রত্যেক দিন। এটার মধ্যে কোনো ভুগিচুগি নাই, কোনো থাকে না যে আমি একটু গাফিলতি করলাম, একটু চিটিং করলাম, এই ধরনের কোনো কিছু হয় না। তো এটা করতে করতে দেখা গেল আমি 30 সেকেন্ড তো পার করলামই, 30 সেকেন্ডে 100টা জাম্প তো করলামই, আমি 29 সেকেন্ডে চলে আসলাম, 28 সেকেন্ডে চলে আসলাম, 27 সেকেন্ডে চলে আসলাম, 27 সেকেন্ডে 100টা জাম্প। দ্যাট ওয়াজ সুপার ফাস্ট। এটা ওয়ার্ল্ড রেকর্ডকে আমি বিট করে ফেলছি বলতে গেলে। তো আমি পরবর্তীতে ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে কীভাবে কী করতে হয়, এই জিনিসটা কীভাবে জানাবো ওদেরকে, এই জিনিসটা আমি যখন খুঁজতে গেলাম, তখন আমি ভাবলাম যে আরে, যাকে নিয়ে আমার এত মানে ফ্যাসিনেশন, যে মানুষটাকে দেখে আমি এই ওয়ার্ল্ড রেকর্ডটা করার জন্য ছুটছিলাম, ওই মানুষটাকে একটু দেখি উনি কতটুকু ফাস্ট করছিল, ওনার থেকে তো আমি ফাস্ট হয়ে গেছি, এবার দেখি কী করছিল উনি। এতদিন আমি আসলে ভিডিওটা দেখি না, আমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওই জিনিসটা দেখতেছিলাম, ওইটা দেখেই আমি প্র্যাকটিস করতেছিলাম। তো আমি এই জুনিয়রের ইউটিউবের মধ্যে আমি পরবর্তীতে দেখলাম, সার্চ টার্চ করে পাইলাম, ঠিক আছে, অবশেষে পাইলাম ওনাকে। এবং ওনার স্কিপিংটা যখন দেখা শুরু করছি, আমি একটা ধাক্কা খাইছি। ধাক্কাটা বলতে
ওনার স্কিপিং আর আমার স্কিপিং ডিফারেন্ট ছিল। ওনার ওয়ার্ল্ড রেকর্ড এবং আমার প্র্যাকটিস দুটা ডিফারেন্ট ছিল। উনি 100টা জাম্প করছে ঠিকই 30 সেকেন্ডে, ফাইন, 30 সেকেন্ডে 100টা জাম্প করছে ঠিকই, কিন্তু ওই 100টা জাম্প না, প্রত্যেকটা জাম্পের মধ্যে উনি রোপ ঘুরাইছে 2বার, মানে 1 2, এই 2টার মধ্যে উনি একটা জাম্প করছে, মানে 1 2 3 4, মানে বলতে গেলে উনি জাম্প করছে 100 কিন্তু দড়ি ঘুরাইছে 200। এখন এইটা দেখা তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ আমি দেখতেছি যে ও কি করতেছে, ওর পাগুলা, ওর জাম্পগুলো আমি দেখতেছি যে হ্যাঁ ওর জাম্প তো আমার মতোই, ইভেন আমি ওর থেকে বেশি ফাস্ট জাম্প করতেছি, যেহেতু আমি 27 সেকেন্ডে জাম্প করার মধ্যে চলে আসি, আমি 27 সেকেন্ডে এসে পড়ছি, কিন্তু ওর হাত দেখে তো আমি কিছু বুঝতেছি না, ওর হাত এত ফাস্ট কেন, আমার হাত তো ফাস্ট না, আমার পা মিলে গেছে কিন্তু হাত মিলে না কেন, ও এমন কেন। পরে গিয়ে আমি কাউন্ট করে একদম স্লো মোশনে দেখি যে ও প্রত্যেকটা ইয়ার মধ্যে 2বার করে দিতেছে। আমি মানে একে তো ওর জন্য আমার খুব প্রাউড ফিল হয়েছে যে বাহ, একটা মানুষ এই ধরনের লিমিট টাচ করতে পারে, এই জিনিসটা না দেখলে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আমি তো ভাবতেছিলাম যে সে হয়তো প্রত্যেক জাম্পে একটা একটা করে ইয়ে করতেছে, তো ওকে দেখা আমার আসলে ভালো লাগছে, আবার একটু জেলাসও লাগতেছে, আবার আবার একটু ফ্রাস্ট্রেটও লাগছে যে এতদিন আমি প্র্যাকটিস করলাম, এত মানে মাস হয়ে গেছে, বুঝছেন, 1 মাস হয়ে গেছে, ততদিনে আমি 1 মাস প্র্যাকটিস করলাম। আমি যদি প্রথমেই দেখতাম, যদি প্রথমে দেখতাম তাহলে আমার এই ডেডিকেশনটা থাকতো না, আমি হয়তো এত এক্সপিরিয়েন্স আমি পাইতাম না, রেজা স্যারের সাথে আমার দেখা হতো না, ম্যারাথনের মধ্যে আমার বা এই ডিস্টেন্স রানিংয়ের মধ্যে আমার যাওয়া হতো না। তো আমি হয়তো একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং করছি, বাট ওই মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে আমার জীবনটা অনেক অংশে বদলায় দিছে, এটা একটা ব্যাপার। তো আমি পরবর্তীতে এই ভিডিও রেজা স্যারকে শেয়ার করলাম, নবী স্যারকে শেয়ার করলাম, ওনাদের সাথে যখন দেখা হইলো তখন উনি বললো কিরে তুই না আলাদা করে একটু স্কিপিং করছ, ওর স্কিপিং আর তোর স্কিপিং তো আলাদা। তা আমি ওনাকে বললাম যে স্যার দেখছেন ওই পাটা দেখছেন, ওর পা কিন্তু আমার পায়ের সাথে মিলে, আমার জাম্প কিন্তু ওর থেকে ফাস্ট, কিন্তু ওই ও যে 2বার করে ইয়া করতেছিল এটা তো আমরা জানতাম না, এর জন্য আমাদের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। তো আমি পরবর্তীতে 2বার করে জাম্প দেওয়া শিখা প্র্যাকটিস করতেছিলাম, কিন্তু আমার কাছে এটা ওয়ে মোর ডিফিকাল্ট লাগতেছিল, ঠিক আছে, মানে আমার ব্রেন সেটাকে ক্যাচই করতে পারতেছিল না। আর আমাকে কেউ গাইড যে করবে সেটাও, আর গাইড যে করবে মানে গাইড করার মতো তো কোনো মানুষ ছিল না, জাস্ট একটু মোটিভেট করার মতো মানুষ ছিল, কিন্তু গাইড করার মতো মানুষ ছিল না। আমি ইউটিউবে টিউটোরিয়ালও দেখতে পারতেছিলাম না, কারণ আশেপাশে কারো মোবাইলের মধ্যে বা ইন্টারনেটও, মানে গরিব হয়ে গেছিলাম আমরা সবাই, ইন্টারনেট নেওয়ার মতো ইয়া ছিল না, বা ম্যান থাকে না। আমি তো মানে ইউটিউবের মধ্যে টিউটোরিয়াল দেখবো, দেখা দেখা প্র্যাকটিস করবো। এখন দেখা দেখা কেমনি প্র্যাকটিস করবো, হোস্টেলের মধ্যে আসি, কেউ যদি টিচার যদি আইসা দেখে মোবাইল পুরা ছাদ থেকে ফালা দিবে। তো আচ্ছা যাই হোক, আমি পরবর্তীতে আপনার মনে হয় না আকাশ কুসুম একটা স্বপ্ন দেখতেছিলাম, বাট যাই হোক, পরবর্তীতে আমি আমার ধীরে ধীরে উচ্চতা ভীতি দূর করলাম। তারপর উচ্চতা ভীতি যে কীভাবে দূর করছে এটা আমি আপনাকে এই ভিডিওতে বলবো না, খুবই দুঃসাহসিক একটা জিনিস ছিল। আমি যদি এটা বলতে যাই তাহলে আমাকে এই ভিডিওটা 18+ করতে হবে, কারণ খুব ভয়ানক একটা কাজ করছিলাম ছাদের মধ্যে, এটা আমি বলবো না। তো এটা পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে বলবো না, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা, ঠিক আছে, স্কিপিংয়ের মধ্যে হয়তো আমরা আর পারলাম না, ঠিক আছে, নো প্রবলেম। তো আমাদের কাছে এখন ম্যারাথনের বা ডিস্টেন্স রানিং, ম্যারাথন বলতেছি বারবার, 42 কিলোমিটার হচ্ছে ম্যারাথন, কিন্তু আমাদের ওই জায়গার মধ্যে কম্পিটিশনটা ছিল 7.5 কিলোমিটার। তো ওইটার জন্য আমরা প্রিপারেশনে ছিলাম। তো সেটার মধ্যে অনেক গল্প আছে, সেই গল্পটা সেই গল্পটাকে আজকে শেষ করব। সেই গল্পটা না হয়, এটা না হয় সেকেন্ড পার্ট, থার্ড পার্টের মধ্যে সেটা শেষ করব। আর থার্ড পার্ট কালকে আসবে না, থার্ড পার্ট আসবে কিছুদিন পরে, কারণ এটা হচ্ছে 99তম ভিডিও। আগামী যে ভিডিওটা হবে সেটা হচ্ছে 100তম ভিডিও। তো ওই 100তম ভিডিওটা আমি চাই একটু র্যান্ডম কথাবার্তা হোক, যে আমার কাছে র্যান্ডম কথাবার্তার একটা সিরিজ আছে, একটা প্লে লিস্ট আছে, যে জায়গার মধ্যে আমি মন খুলে কথা বলি, মন খুলে আড্ডা মারি, কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে কথা বলি না। তো আমি টপিক লিস্টে একটা ভিডিও বানাতে চাই 100তম ভিডিওতে, আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবং আপনাদের সাথে একটু আড্ডা মারার জন্য, বেশ কিছু প্ল্যান নিয়ে কথা বলার জন্য। তো এর জন্য 100তম ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একদম ঈদের মতো লাগতেছে যে আজকে চাঁদ উঠবে, তো আগামীকালকে হচ্ছে ঈদ, এরকম লাগতেছে। আজকে 99 ভিডিওটা আপলোড হবে, তো আগামীকালকে হচ্ছে তবে আমি একদিন একটু ব্রেক নিতে চাচ্ছি, কারণ
আমার কয়েকটা প্ল্যান আমাকে গুছাইতে হবে। 100তম ভিডিওর মধ্যে আপনাদেরকে কয়েকটা সারপ্রাইজ দেবো, কয়েকটা ইমোশন কিছু হিট করবো, বুঝছেন? তো আপনারা একটু রেডি থাকেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমি প্রতিদিন ছবি আঁকি এবং আপনাদেরকে দেখাই। আজকের ছবিটা এঁকে দেবো, আপনারা দেখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ছবিটা কেমন হয়েছে আমাকে জানায়েন, কেমন? আসসালামু আলাইকুম।